বিএনপির বর্ধিত সভায় যোগ দিতে জাতীয় সংসদ ভবনের এলডি হল সংলগ্ন মাঠে জড়ো হয়েছেন দলের নেতাকর্মীরা। এই সভার মধ্য দিয়ে বিএনপির নির্বাচনমুখী যাত্রা শুরু হতে যাচ্ছে। বর্ধিত সভায় ভার্চুয়ালি যোগ দেবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নির্বাচন সহ বিভিন্ন বিষয় নিয়ে দিক নির্দেশনা দেবেন তিনি। তৃণমূল সহ সারা দেশ থেকে আসা বিপুল সংখ্যক নেতাকর্মী এই সভায় যোগ দেবেন। আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে এই সভা অনেক গুরুত্বপূর্ণ বলে মনে করছেন দলটির নেতাকর্মীরা। এর আগে বিএনপির সর্বশেষ বর্ধিত সভা হয়েছিল 2018 সালের 4 ফেব্রুয়ারি। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় 8 ফেব্রুয়ারি জেলে যাওয়ার 4 দিন আগে অনুষ্ঠিত ওই সভায় দলের চেয়ারপারসন খালেদা জিয়া সভাপতিত্ব করেন। বর্ধিত সভা হচ্ছে জাতির কাছে, দলের কাছে কেন্দ্র থেকে একটা মেসেজ। সংগঠিতভাবে, ঐক্যবদ্ধভাবে দেশ এবং দেশের মানুষের স্বার্থে কাজ করতে পারি, এটাই আমার দৃঢ় বিশ্বাস। নেতার সঙ্গে দেখা হবে, নেত্রীর সঙ্গে দেখা হবে, নীতি নির্ধারণী পর্যায়ে দেখা হবে, সেখানে কথা বলতে পারবে প্রাণ খুলে। দেশের গণতন্ত্র বিকাশের জন্যই আমাদের এই বর্ধিত সভা। এই বর্ধিত সভায় কিন্তু একটি স্লোগান রয়েছে আমাদের, দেশনায়ক তারেক রহমান দিয়েছে, সুদৃঢ় ঐক্যই রুখে দিতে পারে সকল ষড়যন্ত্র। তো এই নির্বাচনে যাতে আমরা সহজে বৈতরণী পার হতে পারি, অতীতের জনগণ যেভাবে আমাদের প্রতি আস্থা রেখেছে সেই আস্থার প্রতিদান আমরা কিভাবে দিতে পারি, এসব নিয়ে আলাপ আলোচনা হবে। সংগঠনকে শক্তিশালী করার লক্ষ্যে যে দিক নির্দেশনা হবে সেই দিক নির্দেশনা অনুযায়ী আমরা সামনে আগামী দিনে পথ চলব। বিএনপির বর্ধিত সভার আরো খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী শফিকুল হক। শফিকুল, বর্ধিত সভার এখন কি ধরনের আনুষ্ঠানিকতা চলছে এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কখন ভার্চুয়ালি যোগ দিবেন এবং কি ধরনের বার্তা তিনি দেবেন, নেতাকর্মীরা কিছু জানিয়েছেন কিনা? এবং তার এই বর্ধিত সভায় যুক্ত হওয়ার মধ্য দর্শক, শফিকুল হক আমাদের সহকর্মী আছেন, বিএনপির বর্ধিত সভার খবরাখবর রাখছেন, তবে কিছুটা যান্ত্রিক ত্রুটির কারণে তার সাথে সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গেছে। তবে সভার বাইরের খবর নিয়ে আমাদের আরেক সহকর্মী রহিম রুমন যুক্ত হয়েছেন, আমরা তার কাছ থেকে বিএনপির এই বর্ধিত সভার খবর জানবো। রহিম রুমন, এতদিন পর এই সভা হচ্ছে, এ নিয়ে সাধারণ নেতাকর্মীদের উচ্ছ্বাস বা তাদের প্রতিক্রিয়া সম্পর্কে জানাবেন এবং তারা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কাছ থেকে আসলে কি ধরনের বার্তা প্রত্যাশা করছেন? তানিয়া, আপনি যেমনটি বলছিলেন যে আসলে দীর্ঘদিন পরে, দীর্ঘ প্রায় 27 বছর পরে কিন্তু বিএনপির এই যে বর্ধিত সভা সেটি অনুষ্ঠিত হচ্ছে। আর কিছুক্ষণের মধ্যেই এই বর্ধিত সভা আনুষ্ঠানিকভাবে শুরু হবে, বাইরে থেকে আমরা যতটুকু শুনতে পেয়েছি। তবে বাইরে থেকে আমরা এখনও দেখছি যে কিছু নেতাকর্মী এখনও আসছেন। তারা কিন্তু যেই সংসদের ভেতরে যে দুটি গেট করা হয়েছে অস্থায়ী, সেই গেটটিতে চেকপোস্ট পার হয়ে তারা কিন্তু এখনও ঢুকছেন। তাদেরকে অভ্যর্থনা জানাবার জন্য ফুল নিয়েও নেতাকর্মীদের একটি অংশ অপেক্ষা করছেন। তা নিয়ে আপনি যেমনটি বলছিলেন যে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছ থেকে মূলত নেতাকর্মীরা একটি বিশেষ নির্দেশনা প্রত্যাশা করছেন, কারণ যেহেতু সামনে জাতীয় নির্বাচন রয়েছে, সেই নির্বাচন কেন্দ্র করে নির্বাচনের যে একটা দিক নির্দেশনা তারা প্রত্যাশা করছেন। আরও একটি বড় বিষয় রয়েছে, তাদের ভেতরে একটি অভিযোগ রয়েছে যে 5ই আগস্ট ছাত্র জনতার যে গণ অভ্যুত্থান, সেই গণ অভ্যুত্থানের পরে বেশ কিছু এলাকাতে কিন্তু হাইব্রিড বিএনপি নেতাকর্মীদের একটা বাড়তি উপস্থিতি তৈরি হয়েছে। তারা প্রত্যাশা করছেন এই যে আজকের যে বর্ধিত সভা, সেখান থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নিশ্চয়ই সেই তাদের বিষয়ে একটি দিক নির্দেশনা দেবেন এবং আগামীর যে জাতীয় নির্বাচন রয়েছে সেই নির্বাচনকে কেন্দ্র করে তার একটা বিশেষ নির্দেশনা থাকবে বলেও তারা প্রত্যাশা করছেন। তাদের অনেকেই বলছেন যে আজকে
আজকের এই যে বর্ধিত সভার মধ্য দিয়ে একরকম নির্বাচনী যাত্রা বিএনপি শুরু করছে বলে কিন্তু তারা দাবি করছেন। আমরা এখানে দেখছি যে অনেক নেতারা দূর দূরান্ত থেকে আসা নেতা কর্মীদেরকে শুভেচ্ছা জানাবার জন্য ফুল নিয়ে দাঁড়িয়ে আছেন। আমরা যদি তাদের কাছ থেকে একটু শুনতে চাই, আপনি একটু যদি বলেন যে আপনারা ফুল নিয়ে দাঁড়িয়ে আছেন দেখছি, আজকে একটি বিশেষ দিন, কি বলবেন আসলে? আমরা দীর্ঘ 17 বছর পরে আমাদের এই বর্ধিত সভাটা হচ্ছে এবং এই যে একটা উন্মুক্ত পরিবেশ, প্রত্যেকে জেল, জুলুম, নির্যাতন, হত্যা, গুম, আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মিথ্যা সাজা, দেশনায়ক তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা রায় এবং আমাদের বহু সিনিয়র নেতৃবৃন্দুর জেল, জুলুম, নির্যাতনের পরে ফ্যাসিবাদী খুনি হাসিনার পতনের পরে আজকে যে বর্ধিত সভাটি হচ্ছে, এই বর্ধিত সভার মধ্য দিয়ে জনগণের প্রত্যাশা, আমাদের সারা দেশের নেতাকর্মীদের প্রত্যাশা থাকবে, যে প্রত্যাশা হলে মূল প্রত্যাশা হবে আগামী দিনে একটা যে ভোটের জন্য দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের জনগণ এই লড়াইটি করেছে, সেই লড়াইয়ের পরিসমাপ্তি ঘটবে একটা সুষ্ঠু অবাধ নির্বাচনের মধ্য দিয়ে। এবং বর্ধিত সভায় আমি মনে করি তৃণমূলের নেতৃবৃন্দ এই বক্তব্যটুকু রাখবেন, এই প্রত্যাশাটুকু রাখবেন এবং আমাদের দল সামনের দিকে। আপনাকে ধন্যবাদ। আমরা একজনের নেতার কথা শুনছিলাম, আমরা নিশ্চয়ই আরও যদি সুযোগ পাই আরও একজনের সাথে একটু কথা বলতে চাই যে আজকের আপনারা দেখছি যে ফুল নিয়ে দাঁড়িয়ে আছেন, কেন ফুল নিয়ে দাঁড়িয়ে আছেন, এই ফুল কাদেরকে দিচ্ছেন? আমরা আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সূর্য সৈনিক, যারা খালেদা জিয়ার নেতৃত্বে এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ আন্দোলন সংগ্রামের পরে একটি গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টির লক্ষ্যে আজকের যে বর্ধিত সভা, এই কাঙ্ক্ষিত সভাকে সফল করার জন্য যে নেতাকর্মী সারা দেশ থেকে আসছে, নিষ্পেষিত নির্যাতিত নেতাকর্মী, তাদেরকে স্বাগত জানার জন্য আমরা দাঁড়িয়ে আছি। আপনাকে ধন্যবাদ। তানিয়া শুনছিলেন যে নেতাকর্মীরা কিন্তু এক ধরনের উৎসবের আমেজ, কিন্তু এই বর্ধিত সভা কেন্দ্র করে একটা উৎসবের আমেজ এই সংসদ ভবনের এলডি হল যে মাঠ, এই মাঠ প্রাঙ্গণ শুধু নয়, এর আশপাশেও আমরা দেখছি যে একটা উৎসবের আমেজ বিরাজ করছে। কিছুক্ষণের ভেতরে হয়তো আনুষ্ঠানিকভাবে বর্ধিত সভাটি শুরু হবে। নিশ্চয়ই সেখান থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বা দলের শীর্ষ নেতারা যে বক্তব্য দিবেন সেটিও আপনার মাধ্যমে আমরা দর্শকদেরকে জানাবো। অসংখ্য ধন্যবাদ রহিম রুমন। তবে এরই মধ্যে বর্ধিত সভার আনুষ্ঠানিকতা শুরু হয়ে গেছে, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যুক্ত হয়েছেন। কিছুক্ষণের মধ্যেই হয়তো অন্যান্য নেতাকর্মীরা কথা বলবেন এবং তারেক রহমানও হয়তো কথা বলবেন, আমরা সেই খবরও হয়তো আপনার কাছ থেকে জানবো। ধন্যবাদ আপনাকে এখনকার মতো। দর্শক, আমাদের সহকর্মী রহিম রুমন এবং শফিকুল হক ছিলেন এতক্ষণ। বিএনপির বর্ধিত সভার আনুষ্ঠানিকতা শুরু হয়েছে, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সেই বর্ধিত সভায় যুক্ত হয়েছেন ভার্চুয়ালি। নিশ্চয়ই কিছুক্ষণের মধ্যে তিনি বক্তব্য রাখবেন, আমরা তখন ফিরবো তার বক্তব্যে। শুক্রবার আত্মপ্রকাশ করতে যাচ্ছে জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দেয়া তরুণদের নতুন রাজনৈতিক দল। সংসদ ভবনের সামনে ঘোষণাপত্র পাঠের মধ্য দিয়ে দলটি আত্মপ্রকাশ করার কথা বলেছে। ঘোষণাপত্রে থাকবে জুলাই আন্দোলনের মূল চেতনা। নতুন দলের এই মঞ্চ থেকে আসবে গণপরিষদ নির্বাচনের দাবি। সর্বোচ্চ 150 জনের কমিটি হবে বলেও জানিয়েছেন নেতারা। আরও জানাচ্ছেন মোহন ইসলাম। আর মাত্র একদিন পর আত্মপ্রকাশ করতে যাচ্ছে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে নতুন রাজনৈতিক দল। যাতে অংশ নিতে উপদেষ্টার পদ ছেড়েছেন নাহিদ ইসলাম। নতুন দলটির ঘোষণাপত্রে কি থাকবে কিংবা কোন আদর্শের রাজনীতি করবে তারা? যুক্তরাষ্ট্রের রিপাবলিকান পার্টির মতোই আমরা আমাদের এই দলের মধ্যে সকল মতের মানুষকে আমরা জায়গা করে দিতে চাচ্ছি, তবে লিডারশিপটা মূলত মধ্যমপন্থী মানুষজনের হাতেই যেন থাকে। স্বৈরাচার পতনের আন্দোলনের নেতৃত্ব দেয়া তরুণদের নতুন দলের আত্মপ্রকাশ করা নিয়ে ব্যস্ত সময় পার করছেন দলটির নেতাকর্মীরা। শুক্রবার মানিক মিয়া এভিনিউতে লক্ষাধিক ছাত্র জনতার অংশগ্রহণের আশা করছেন তারা। সেখান থেকেই তোলা হবে গণপরিষদ নির্বাচনের দাবি। দীর্ঘ সময় ধরে আমরা গণপরিষদের দাবি জানিয়ে আসছি। আমরা সামনের দিনেও 28 তারিখ বা তারপরের যে বিভিন্ন কর্মসূচিগুলো আছে সেখানেও আমরা গণপরিষদের দাবিতে আমাদের বক্তব্য উপস্থাপন করব। আমরা যে নতুন রাজনীতি করতে চেয়েছি সেটি করতে না পারার অন্যতম কারণগুলো হচ্ছে এগুলো, যে একটা জুলাই প্রোক্লামেশন না থাকা কিংবা রাষ্ট্রপতি চুপুর অপসারণ না হওয়া, সেগুলোর প্রতিফলন অবশ্যই থাকবে। শুরুতে সর্বোচ্চ 150 জনের একটি কমিটি দেয়া হবে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক কমিটির নেতা আক্তার হোসেন। যদিও জাতীয় নাগরিক কমিটির জুনায়েদ আর রাফে সালমানরা দলে থাকছে না বলে জানিয়েছেন। সাথে আমরা আশা করছি যে
150, 151 এই সংখ্যক মানুষকে নিয়ে আমরা আমাদের যাত্রাটা হয়তো শুরু করব। সেই কমিটি নির্বাচনকালীন সময় পার করবে। নেতারা জানান, ভোটে জিতে ক্ষমতায় আসার লক্ষ্য নিয়েই কাজ করবে এই দল। আমরা যে স্বপ্ন লালন করতেছি সেই স্বপ্নটা যদি এই দেশের সকল মানুষ, অধিকাংশ মানুষ লালন করতে শুরু করে, তাহলে মানে এমনিতেই আমরা সংসদ নির্বাচন বলেন বা অন্য কোনো যে কোনো নির্বাচন আমরা এগিয়ে যাব। অতীতে বাংলাদেশের রাজনীতিতে নারীদের কেবল শোপিস হিসেবে ব্যবহার করা হয়েছে। এর অবসান ঘটাতে চায় এই নতুন দল। বাংলাদেশের যে একটা নারী নেতৃত্ববিহীন রাজনীতি বা সেই সুযোগটা যে তৈরি হয়নি এত বছর, আমরা বিশ্বাস করি এই আমাদের নতুন রাজনৈতিক দলের নেতৃত্ব দেখে তারা অনেক আগ্রহী হবে। আন্দোলনে সাড়া পাওয়া আর ভোটের রাজনীতি দুটো ভিন্ন বিষয় বলছেন বিশ্লেষকরা। রাজপথের আন্দোলন থেকে উঠে আসা একদল তরুণ, যাদের স্বপ্ন বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠা। তাদের হাতে গড়া রাজনৈতিক দলটির ভবিষ্যৎ কি হবে, কিংবা ভোটের মাঠে কেমন সাড়া পাবে, তা হয়তো সময়ই বলে দিবে। মোহন ইসলাম, ৭১, ঢাকা। চাকরিতে পুনর্বহাল সহ 3 দফা দাবিতে পিলখানায় অবস্থান কর্মসূচি করছেন বিজেপির সাবেক সদস্যরা। সেখানে আছেন সহকর্মী মোহন ইসলাম। আমরা যুক্ত হচ্ছি তার সাথে। দর্শক, আমরা নিশ্চয়ই আমাদের সহকর্মীর কাছে ফিরব এই বিষয়ে বিস্তারিত জানবার জন্য। সিলেটে মধ্যরাতে ভূমিকম্প অনুভূত হয়েছে, তবে ভূমিকম্পে তাৎক্ষণিকভাবে কোথাও কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ কর্মকর্তা রুবায়েত কবির জানান, বুধবার মধ্যরাতে ভূমিকম্প অনুভূত হয়, যার মাত্রা ছিল 5.3 এবং এর উৎপত্তিস্থল ভারতের আসাম রাজ্যের মারিগাঁও। এই মাত্রা ভূমিকম্প মাঝারি মাপের হিসেবে বিবেচিত হয়। এর আগে গত মঙ্গলবার ভোরে রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়। চট্টগ্রামের সীতাকুণ্ডে শিব চতুর্দশী মেলায় তীর্থযাত্রীদের ভিড়ের চাপে 3 জন পুণ্যার্থীর মৃত্যু হয়েছে। সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুজিবুর রহমান জানান, বুধবার মেলার দ্বিতীয় দিনে বিকেলে পুণ্যতিথি চলার সময় প্রচণ্ড ভিড়ে তারা চাপা পড়েন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে তাদের মৃতদেহ উদ্ধার করে। এদিকে 3 দিনের এই মেলায় পুণ্যার্থীরা যেন নিরাপদে তীর্থ দর্শন ও পূজা অর্চনা সম্পন্ন করতে পারে, সেজন্য সেনাবাহিনী, র্যাব, পুলিশ, ফায়ার সার্ভিস ও বিভিন্ন গোয়েন্দা সংস্থা তৎপর রয়েছে। সেই সাথে মেলা কমিটির নেতারা বিশেষ নিরাপত্তা ব্যবস্থা রেখেছেন। এদিকে জয়পুরহাটের 12 শিবালয় মন্দিরে শুরু হয়েছে 2 দিনের শিব চতুর্দশী পূজা অর্চনা ও মেলা। দেশ এবং বিদেশের হাজারো ভক্ত সমবেত হয়েছেন এই মন্দির প্রাঙ্গণে। মন্দির সংলগ্ন ছোট যমুনা নদীতে পুণ্যস্নান করে ভক্ত এবং পূজারীরা করছেন পূজা অর্চনা। মোয়াজ্জেম হোসেনের তথ্য ও ছবিতে বিস্তারিত। হিন্দু ধর্মাবলম্বীদের শিব চতুর্দশী উপলক্ষে জয়পুরহাটের 12 শিবালয় মন্দিরে শুরু হয়েছে 2 দিনের পূজা অর্চনা ও মেলা। বুধবার সকাল থেকে দেশ ও বিদেশের হাজারো ভক্ত সমবেত হন এই মন্দির প্রাঙ্গণে। এরপর মন্দির সংলগ্ন ছোট যমুনা নদীতে পুণ্য স্নান করে ভক্ত ও পূজারীরা শিব ঠাকুরের মাথায় জল ও দুধ ঢেলে পূজা অর্চনা করেন। এ সময় তারা নিজের ও দেশের জন্য মঙ্গল কামনা করে প্রার্থনা করেন। এখানে একটা নজিরবিহীন ইতিহাস আছে যে যা কামনা করেছে সেগুলো এখানে এসে ফলপ্রসূ হয়েছে। আজকে রাতে সারা রাত শিবের তিথি উপলক্ষে শিবের মাথায় দুধ, জল, ঘি, মধু দিয়ে অনেক মানত করে এগুলোর জন্য আসে এবং অনেকেই ভোলে বাবার আশীর্বাদ পুষ্ট হওয়ার জন্য এখানে পুজো দিতে আসে। পূজা উপলক্ষে পরিবার সহ প্রতি বছরই আসি। পূজা অর্চনার পাশাপাশি মন্দিরের চারপাশে বসেছে ঐতিহ্যবাহী গ্রামীণ মেলা। মেলায় হরেক রকমের পসরা সাজিয়ে বসেছেন দোকানিরা। দেশ বিদেশ সব জায়গা থেকে ভক্ত আগমন হয়। এখানে পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া থেকেও আসে, আমাদের বাংলাদেশের সমস্ত প্রান্ত থেকে এখানে দোকান। মহাকুম্ভ যে হচ্ছে সেখানেও আজকে স্নান হচ্ছে এবং এটা আজকে শাহী স্নান হিসাবে এটাকে পরিচয় দেওয়া হয়েছে। দেশের কামনা, শুভকামনার জন্য আজকে সকলেই প্রার্থনা করছে। হে শিব, হে ভগবান,
সকলকে মঙ্গলময় ভালোভাবে রাখবো। এদিকে মেলায় কোনো অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেজন্য আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা না ঘটে সেটা থেকে আমরা যথেষ্ট সজাগ এবং ভালোভাবে হচ্ছে কোনো ধরনের কোনো ঘটনা এখানে ঘটে না। সদরের বেল আমলা এলাকায় অবস্থিত দেশের বৃহত্তম এই শিবালয় মন্দিরটি প্রায় 400 বছর পুরনো। শারমিন স্বপ্না, ৭১। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে 2016 সালে মিজানুর রহমান ও রেজাউল করিম নামে দুই ভাই গুম খুনের ঘটনা এবং 2017 সালে অপারেশন ঈগল হান্ট এর রহস্য তদন্তে নেমেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এর মধ্যে দুই ভাইয়ের বাড়িতে গিয়ে জিজ্ঞাসাবাদ করেছেন ট্রাইব্যুনালের সদস্যরা। আর এই ঘটনায় আশার আলো দেখছেন তাদের পরিবারের সদস্যরা। এই কেস রোকনের তথ্যছবিতে বিস্তারিত। সোমবার দুপুরে শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নে মিজানুর রহমান ও রেজাউল করিমের বাড়িতে গিয়ে সশরীরে তদন্ত করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের 8 সদস্যের একটি টিম। এ সময় তারা নিহতদের বাবা আইনাল হকের সাথে কথা বলেন। পরে আলোচিত জঙ্গি অভিযান ঈগল হান্টের ঘটনাস্থল পরিদর্শন করেন। কান্নাজড়িত কণ্ঠে আইনাল হক জানান, বিএনপি রাজনীতির সাথে জড়িত থাকার কারণেই তার ছেলেদের গুম করা হয়েছে। আর ছেলেদের শোকে তিনি স্ত্রীকেও হারিয়েছেন। নিহতদের ভাই ও ছাত্রদল নেতা শেতাউর সহ স্বজনরা দাবি করেন, দলীয় কারণেই তার দুই ভাইকে গুম খুনের শিকার হতে হয়েছে। আমার ভাই জীবিত আছে, এখন আমরা ফিরে চাই। যদি জীবিত না থাকে তাকে কে বা কারা কেমনে কোথায় রাখলো বা কসফেয়ার করলো নাকি কোনো জেলখানায় রাখলো, এটা আমরা আইনের মাধ্যমে তার সন্ধান চাই। 2017 সালের 17 এপ্রিল অপারেশন ঈগল হান্ট মামলায় অভিযুক্ত হয়ে আটক হয়েছিলেন কানসার এলাকার ইসাহাক আলী। 2 বছর পর জামিনে মুক্ত হলেও এখনও সেই মামলা চলছে। সঠিকভাবে যদি এটা তদন্ত করা হয় তাহলে প্রকৃত ঘটনাটা বের হবে এবং এখানে যে আমাদের মতো অসংখ্য মানুষকে, নিরীহ মানুষকে যে জড়িয়ে দেওয়া হয়েছে, এটা মানে সবাই দেশবাসী জানতে পারবে যে এটা একটা সাজানো নাটক ছিল। সে সময় চাঁপাইনবাবগঞ্জে 9 জন গুম ও খুনের শিকার হয়েছিলেন। এসব ঘটনার তদন্ত দাবি করেছেন বিএনপি নেতারা। আমাদের চাঁপাইনবাবগঞ্জে 8 থেকে 9 জন আমাদের গুম খুনের শিকার হয়েছে। সেই লক্ষ্যে আমরা আমাদের প্রাণপ্রিয় নেতা জনাব তারেক রহমানের নির্দেশে আমরা সেই লক্ষ্যে কাজ করছি। আমরা 2টি মামলা করেছি। যুবদল, ছাত্রদল, আপনার মূল দল যাতে কোনো প্রকারই তারা দল করতে না পারে, এই কারণের জন্য তারা একটা চক্রান্ত, এটা কিছু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা অতি উৎসাহীভাবে তারা কিছু আওয়ামী লীগের সন্ত্রাসীদেরকে নিয়ে এই পরিকল্পনা সারা বাংলাদেশে করে। ঘটনার 8 বছর পর গত সেপ্টেম্বরে অপহরণ করে হত্যার অভিযোগে শিবগঞ্জ থানায় মামলা দায়ের করেন নিহত রেজাউলের পিতা আইনাল হক। আসামি করা হয় রাজশাহী রেঞ্জের ডিআইজি সহ পুলিশের 5 জন ও স্থানীয় আওয়ামী লীগের 7 নেতাকর্মীকে। এছাড়াও অপারেশন ঈগল হান্টে স্বামী হত্যায় মামলা করেন ব্যবসায়ী আবুর স্ত্রী সুমাইয়া বেগম। মনিরা কাজুরি, ৭১। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নজর পড়েছে এবার দেশের অর্থনীতির প্রাণকেন্দ্র চট্টগ্রাম বন্দরের ওপর। সেবার বিনিময়ে বাণিজ্যিক পৌর কর হিসেবে বন্দরের কাছ থেকে বছরে 160 কোটি টাকা দাবি করেছে সিটি কর্পোরেশন। শুধু পৌর কর নয়, পণ্যবাহী ভারী যানবাহন চালিয়ে ক্ষতিগ্রস্ত সড়ক এবং কালভার্ট মেরামতের জন্য লাভের 1% কর দিতে বন্দর কর্তৃপক্ষকে দাবি দিয়েছে চসিক। এই নিয়ে চলছে চিঠি চালাচালি ও দর কষাকষি। সাইফুল ইসলাম শিল্পীর তথ্য ছবিতে প্রতিবেদন। সেবার বিনিময়ে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ 2019 সাল পর্যন্ত বার্ষিক 39 কোটি টাকা কর দিতে হতো চট্টগ্রাম সিটি কর্পোরেশনকে। বিগত সরকারের সময় 2020 সালে আইন সংশোধনের মাধ্যমে 40% বাড়িয়ে 45 কোটি টাকা কর দেয়া শুরু করে বন্দর কর্তৃপক্ষ। কিন্তু জুলাই বিপ্লবের পর মেয়র হিসাবে দায়িত্ব নেয়ার পর ডাক্তার শাহাদাত হোসেন সিটি কর্পোরেশনের আয় বাড়াতে বন্দরের পৌরকর পুনঃমূল্যায়নের সিদ্ধান্ত নেয়। এরই অংশ হিসেবে বন্দরের 1,40,77,000 বর্গফুট স্থাপনার পৌরকর নির্ধারণ করা হয় 160,16 লাখ টাকা। পরিশোধিত 45 কোটি বাদ রেখে বাকি 125 কোটি টাকা শোধের জন্য বন্দরকে চিঠি দিয়েছে সিটি কর্পোরেশন এবং যে কোনো উপায়ে তা আদায় করা হবে বলে জানান চসিক মেয়র। আমি করে দেব ইনশাআল্লাহ, আপনার কথা দিচ্ছি, এই কাজ আমি করে দেব। আমি যতদিন আছি বন্দর থেকে মাসুল এই সিটি কর্পোরেশনকে আমি নিয়ে দেব।
উন্নত দেশের বন্দরগুলো নিজ নিজ শহরের উন্নয়নে লাভের একটি অংশ বরাদ্দ দিলেও চট্টগ্রাম বন্দর এক্ষেত্রে ব্যতিক্রম। প্যাকেজ পৌরকর ছাড়া আর তেমন কোনো কর পরিশোধ করতে হয় না। এই অবস্থায় চট্টগ্রাম বন্দরের কাছে আয়ের 1% চেয়েছে সিটি কর্পোরেশন। তবে বন্দরের বিদ্যমান আইনে 1% সিটি কর্পোরেশনকে দেওয়ার বিষয়টি উল্লেখ না থাকলেও বাণিজ্যিক পৌরকর যাচাই বাছাইয়ের জন্য উভয় প্রতিষ্ঠানের প্রতিনিধি নিয়ে পৃথক দুটি কমিটি গঠন করেছে বন্দর কর্তৃপক্ষ। আমরা বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী আমরা একটা যৌথ কমিটি করার সিদ্ধান্ত হয়েছে। সেই কমিটিটা প্রক্রিয়াধীন আছে, ওনারা কাজ করছেন। যৌথ কমিটি সিটি কর্পোরেশনের লোক থাকবে, আমাদের কর্মকর্তারা থাকবেন। এই কমিটি যেটা অ্যাসেসমেন্ট করবে সেই অ্যাসেসমেন্ট অনুযায়ী পরবর্তীতে আমরা আলোচনা করে আসলে দুই পক্ষের বিষয়টাকে একটা যৌক্তিক পর্যায়ে নিয়ে আসার চেষ্টা করব। সিটি কর্পোরেশনের মতে নগরীর সড়কগুলোর ধারণ ক্ষমতা 6 থেকে 10 মেট্রিক টন হলেও বন্দরের কারণে 50 থেকে 60 মেট্রিক টন পণ্য বোঝাই যানবাহনও চলাচল করছে। আর এতে সড়কের স্থায়িত্ব নষ্ট হয়ে যাওয়ায় ব্যবস্থাপনা খরচ বাড়ছে সিটি কর্পোরেশনের। তাই সেবার বিনিময়ে সিটি কর্পোরেশনের এই কর দাবি করতে পারে বলে মনে করেন নাগরিক সমাজ। এই সুযোগগুলো কর্পোরেশন তৈরি করেছে। কর্পোরেশনের অধীনে যারা মানুষজন আছে, যেসব লোকজন এখানে থাকেন, তাদের জন্য। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ বছরে 4 থেকে 5 হাজার কোটি টাকা আয় করে। এর মাঝে কর্মকর্তা, কর্মচারী এবং শ্রমিকদের বেতন ভাতা পরিশোধ সহ নিজস্ব খরচ মিটিয়ে 800 থেকে 1000 কোটি টাকা বছরে জমা হয় বন্দরের নিজস্ব তহবিলে। শরীফ আজাদ প্রীতম, 71। ফিলিস্তিনি বন্দীদের মুক্তি বিলম্বিত হওয়ায় গাজায় যুদ্ধবিরতি ভেস্তে যাবার শঙ্কা কেটে গেছে। চুক্তি অনুযায়ী বৃহস্পতিবার ইসরায়েলের ওফার কারাগার থেকে মুক্তি দেওয়া হয় বন্দী 620 ফিলিস্তিনিকে। কড়া সেনা পাহারায় ওই ফিলিস্তিনিদের অধিকৃত পশ্চিম তীরের রামাল্লায় পৌঁছে দেওয়া হয়। একই দিন রেড ক্রসের কাছে 4 ইসরায়েলি জিম্মির মরদেহ হস্তান্তর করে হামাস। মরদেহগুলো শনাক্তের প্রক্রিয়া চলছে বলে আইডিএফ জানিয়েছে। এদিকে শনিবার শেষ হচ্ছে গাজায় যুদ্ধবিরতি চুক্তির প্রথম ধাপের সময়সীমা। পরবর্তী ধাপের আলোচনার জন্য প্রতিনিধি দল পাঠানোর বিষয়ে সিদ্ধান্ত নিতে বৈঠকে ডেকেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। অন্যদিকে পশ্চিম তীরের নূর শামস শরণার্থী শিবির থেকে সবাইকে সরে যেতে নির্দেশ দিয়েছে ইসরায়েল। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকা নিয়ে নিজের ট্রুথ অ্যাকাউন্টে একটি আপত্তিকর ভিডিও প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে বানানো ওই ভিডিওটি প্রকাশের পর আরব বিশ্বে তীব্র সমালোচনার মুখে পড়েছেন তিনি। ভিডিওতে দেখা যায় যুদ্ধ পরবর্তী সময়ে গাজা নিয়ন্ত্রণে এটিকে সাগর তীরবর্তী প্রমোদপূর্ণ স্থানে পরিণত করা হয়েছে, যেখানে ট্রাম্প যুদ্ধাপরাধে অভিযুক্ত ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাথে একটি সুইমিং পুলের পাশে বসে আনন্দ করছেন। এছাড়া তার পরামর্শক ও বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি ইলন মাস্ক মজার খাবার উপভোগ করছেন। গত 20 জানুয়ারি প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার কয়েকদিন পরই ট্রাম্প ঘোষণা দেন যুদ্ধ শেষ হলে গাজা নিয়ন্ত্রণ নেবেন তিনি। যুক্তরাষ্ট্রের সাথে খনিজ চুক্তির রূপরেখা প্রকাশ করেছে ইউক্রেনের প্রধানমন্ত্রী ডেনিস শামিহাল। তবে সেখানে কোনো সুনির্দিষ্ট নিরাপত্তা নিশ্চয়তা দেয়নি ওয়াশিংটন। তাই সবকিছুই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপর নির্ভর করছে বলে জানিয়েছেন ইউক্রেন প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি। এদিকে কিয়েভে ইউরোপের শান্তিরক্ষী মোতায়েন রীতিমতো প্রতারণার শামিল বলেছেন রুশ প্রতিরক্ষা মন্ত্রী সার্গেই রেভলভ। আরও জানাচ্ছেন মাহফুজুর রহমান। যুক্তরাষ্ট্রের সাথে খনিজ চুক্তি স্বাক্ষর করতে শুক্রবার ওয়াশিংটন সফর করবেন ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। চুক্তিটি কেমন হবে তা নিয়ে একটি রূপরেখা দিয়েছে ইউক্রেন। এ নিয়ে দেশটির প্রধানমন্ত্রী ডেনিস শামিহাল 5টি ধাপের কথা উল্লেখ করেছেন। প্রথমত, নিজেদের নিরাপত্তা নিশ্চিতের মধ্য দিয়ে জেলেনস্কির বিজয় দেখতে চায় কিয়েভ। এক্ষেত্রে ইউক্রেনের জন্য নেটো অথবা অন্যান্য শক্তিশালী নিরাপত্তা নিশ্চিত করতে হবে। দ্বিতীয় ও তৃতীয় দফায় সম্মুখ সারির সেনা সমর্থন এবং একটি প্রতিরোধ প্যাকেজের দাবি রয়েছে তাদের। এছাড়া অর্থনৈতিক সহযোগিতার সম্পর্ক সহ ইউরোপের সীমান্তে আরও সুরক্ষা এবং এ ধরনের সুরক্ষা বাস্তবায়নে ইউক্রেনের বাহিনীর অংশগ্রহণ থাকতে হবে। একই সাথে খনিজ সম্পদ কিভাবে বন্টন হবে সেটিও তুলে ধরেছে ইউক্রেন। তারা বলছে, খনিজ সম্পদের ভাড়া বা লাইসেন্স থেকে ভবিষ্যতে রাজস্ব পাবে ইউক্রেন। পরিবহন বা সংশ্লিষ্ট খনিজ উত্তোলনে ব্যবহৃত অবকাঠামোগত সুবিধা থেকেও আসবে লভ্যাংশ।
ইউক্রেনের উন্নয়ন, পুনর্গঠন এবং সুরক্ষায় এসব রাজস্বের 50% যৌথভাবে বিনিয়োগ করবে ওয়াশিংটন এবং কিয়েভ। তবে নিরাপত্তার নিশ্চয়তা ছাড়া কোনো কিছুই সম্ভব নয় বলে জানিয়েছেন ইউক্রেন প্রধানমন্ত্রী। যুক্তরাষ্ট্র ও ইউক্রেন সরকারের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা নিয়ে 2 সপ্তাহের নিবিড়ভাবে কাজের পর একটি চুক্তির চূড়ান্ত খসড়া প্রস্তুত করেছি। এটি ইউক্রেনের পুনর্গঠনের জন্য বিনিয়োগ তহবিলের শর্তাবলী প্রতিষ্ঠার চুক্তি। তবে নিরাপত্তার নিশ্চয়তা ছাড়া কোনো চুক্তি স্বাক্ষর করার কথা বিবেচনা করছি না আমরা। এদিকে ইউক্রেনে ইউরোপের শান্তিরক্ষী মোতায়েন কোনোভাবেই মানবে না রাশিয়া। এটি রীতিমতো প্রতারণার শামিল বলেছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। ফ্রান্স প্রেসিডেন্ট জরুরি যুদ্ধবিরতির প্রয়োজনীয়তা সহ শান্তিরক্ষী বাহিনী মোতায়েনের কথা বলেছেন। এটি এই অঞ্চলের মানুষের ভাগ্য সহ গোটা বিষয় বন্দোবস্তের নীতির সাথে একেবারেই প্রতারণামূলক। আপনি এমন একটি চুক্তিতে যেতে পারবেন না যার উদ্দেশ্য একটি একক লক্ষ্য অর্জন করা, অর্থাৎ ইউক্রেনকে সশস্ত্র করা। বৃহস্পতিবারই তুরস্কের ইস্তাম্বুলে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার কূটনীতিকদের বৈঠকে এসব বিষয়ে সুরাহা করবে মস্কো। একই সাথে দুই দেশের দূতাবাস চালুর জটিলতাও নিরসন করা হবে। মাহফুজুর রহমান, ৭১। দর্শক, এই মুহূর্তে আমরা যেতে চাই বিএনপির বর্ধিত সভায় বক্তব্য রাখছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার বক্তব্যে এসেছে, তারপরেও শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের সৃষ্ট এই দল, যিনি আমাদেরকে নতুন করে পথ চলতে শিখিয়েছিলেন, বাংলাদেশের মানুষকে নতুন পথের দিশা দেখিয়েছিলেন, নতুন করে গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠিত করেছিলেন, সেই নেতা আমাদের স্বাধীনতা ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের উত্তমের নির্দেশিত পথে আমরা সামনের দিকে এগিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠার কাজ করে চলেছি। বন্ধুগণ, এই 16 বছরে এবং বিশেষ করে দেশনেত্রী বেগম খালেদা জিয়া কারাগারে যাওয়ার পরে আমাদের অসংখ্য নেতাকর্মী শহীদ হয়েছেন। সেই শোক প্রস্তাব নেওয়া হয়েছে। আমাদের অসংখ্য নেতাকর্মীকে গুম করা হয়েছে। আমাদের অসংখ্য নেতাকর্মীকে পঙ্গু করে দেওয়া হয়েছে। 60 লক্ষ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। একটা রেইন অফ টেরার, একটা ত্রাসের রাজত্ব সৃষ্টি করে গোটা জাতিকে অবরুদ্ধ করে রাখা হয়েছিল। বন্ধুগণ, আমি আপনাদেরকে ধন্যবাদ জানাতে চাই, কৃতজ্ঞতা পরিস্মরণ করতে চাই আপনাদের এই অবদানকে। আপনারা মাঠে থেকে প্রতি মুহূর্তে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে শক্তিশালী করার চেষ্টা করেছেন, সেই জন্য আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ। আমি আন্তরিকভাবে শ্রদ্ধা জানাতে চাই এই গণতন্ত্রকে পুনরুদ্ধার করার আন্দোলনে আমাদের যে সমস্ত নেতা কর্মী প্রাণ হারিয়েছেন, বিশেষ করে জুলাই আগস্টের এই যে উত্তাল আন্দোলনে, গণ অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন, ছাত্র জনতা, তাদের সকলকে শ্রদ্ধা জানাচ্ছি। আজকের সভায় উপস্থিত সকলের পক্ষ থেকে সশ্রদ্ধ কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের প্রাণপ্রিয় নেত্রী, দেশীয় নেত্রী বেগম খালেদা জিয়াকে। তার অবিসংবাদী নেতৃত্ব বাংলাদেশের গণতান্ত্রিক ইতিহাসে নিঃসন্দেহে একটা নজির হয়ে থাকবে। তিনি আমাদের নেতৃত্ব দৃঢ় অনুপ্রেরণায় জনগণের অধিকার আদায়ের সংগ্রামে আমাদেরকে শক্তি জুগিয়েছেন, সাহস জুগিয়েছেন ও পথ দেখিয়েছেন। আমি আপনাদের ধন্যবাদ জানাচ্ছি। বিএনপির সকল পর্যায়ের নেতা কর্মী ও সমর্থকদের গণতন্ত্র ও জনগণের ভোটাধিকার পুনরুদ্ধারে যারা ফ্যাসিস্ট হাসিনার দুঃশাসনের বিরুদ্ধে লড়াই করেছেন এবং প্রচেষ্টা চালিয়েছেন গণতন্ত্রকে প্রতিষ্ঠার। প্রিয় সহকর্মীবৃন্দ, আমাদের এই সম্পাদকের রিপোর্টটা অনেক বড়, এটা পড়তে গেলে অনেক সময় লাগবে, সেজন্য আমি সংক্ষিপ্ত করছি, কারণ আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব তার উদ্বোধনী ভাষণ রাখবেন। আমি শুধু আপনাদের কাছে এইটুকু বলতে চাই যে আমরা এই শেষ বর্ধিত সভা হওয়ার পরে আমরা সাংগঠনিক যে কাজগুলো, সেগুলো আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক সাহেবের নেতৃত্বে আমরা অত্যন্ত দক্ষতার সঙ্গে পালন করেছেন।
আপনারা বাংলাদেশের অনেকগুলো জেলায় ইতিমধ্যে আপনার কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। এবং আপনারা জানেন যে দেশনেত্রী কারাগারে যাওয়ার আগে 2016 সালে তিনি একটি নতুন দিক নির্দেশনা দিয়েছিলেন, ভিশন 2030। এবং তারপরে 2022 সালে আমাদের এই তরুণ নেতা, যিনি আমাদের সার্বক্ষণিকভাবে আন্দোলন, গণতন্ত্রকে ফিরে পাওয়ার যে আন্দোলন, সে আন্দোলনে তিনি নেতৃত্ব দিয়েছেন। প্রিয় ভাই ও বোনেরা, আজ 27শে ফেব্রুয়ারি আমরা একবার ফিরে দেখেছি কি গত বছরের এই দিনে, অর্থাৎ 2022 সালে আমাদের চূড়ান্ত আন্দোলনের জন্য আমাদের মাননীয় চেয়ারম্যান তারেক রহমান সাহেব আহ্বান জানিয়েছিলেন। সেটা ছিল 28শে অক্টোবর। এবং আমি আপনাদের সামনে খুব সংক্ষেপে একটা পরিসংখ্যান তুলে যাই, যদিও এটা পূর্ণাঙ্গ নয়। গুম খুন, আমাদের গুম কমিশন যে প্রতিবেদনটা বেরিয়েছে আপনার অফিসিয়ালি, সেই প্রতিবেদনে দেখা যাচ্ছে 15 বছরে গুম ও হত্যা নির্যাতনের অধিকাংশ ঘটনা ঘটানো হয়েছে সরকার প্রধানের নির্দেশে। গতকাল আমি কথা বলছিলাম একজন সদস্যের সঙ্গে, আমরা তো বলি 750 জন, অর্থাৎ আমাদের কাছে যে সমস্ত ইনফরমেশন এসেছে, কিন্তু এই গুম হয়েছে প্রায় 1700। এখন পর্যন্ত তাদের কাছে যে রিপোর্টটি এসছে, সেই রিপোর্টে 1700 মানুষ গুম হয়ে গেছেন, যেটা বাংলাদেশের মানুষ অতীতে কখনো পর্যবেক্ষণ করেন। আমরা দেখেছি আপনার ল্যাটিন আমেরিকার দেশগুলোতে এই গুম খুন হতো। 2009 থেকে 24 সাল পর্যন্ত আমাদের এই সময়ে আমাদের 677 জন, তার মধ্যে ইলিয়াস আলী সহ আমাদের এমপি সহ তারা আছেন। দর্শক, আমরা এতক্ষণ সরাসরি বিএনপির বর্ধিত সভায় যুক্ত ছিলাম। সেখানে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কথা বলছিলেন। চলছে সংবাদ সংযোগ। সরাসরি সাংবাদিক অনুষ্ঠান দেখতে 71-এর পর্দায় চোখ রাখুন এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেল। থাকুন 71-এর সাথে।